হ্যালো, গুড মর্নিং। হাউ আর ইউ মাই ডিয়ার লিটল ফ্রেন্ডস? কেমন আছো? ভালো আছো তো নাইয়া? সো আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশন শুরু করেছিলাম। আমাদের আরও 2টা ক্লাস লাগবে। আমরা আজকে শিখব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কীভাবে ট্রান্সফার করতে হয়। ওকে, সো তোমরা সবাই রেডি তো? সো শুরু করো আমার সাথে। আমরা ফার্স্ট রুলটা শুরু করতে যাচ্ছি। রুল 1, ধরো তুমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে নিবে। সেক্ষেত্রে তুমি যদি অর্থের পরিবর্তন না করতে চাও তাহলে কিভাবে করবে? ধরো অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় কিভাবে করতে হবে? উইদাউট চেঞ্জিং মিনিং। আমরা লিখলাম যে অর্থের পরিবর্তন না করে, অর্থের পরিবর্তন না করে আমরা কিভাবে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করব সেটা এখন দেখব। প্রথমে বসবে টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস নট। টু বি ভার্ব প্লাস নট, নটের শর্ট ফর্ম লিখতে পারি আমরা এভাবে, নট মানে কি কন্ট্রাকশন ফর্ম। টু বি ভার্ব বসবে প্রথমে, তারপর কি কন্ট্রাকশন ফর্ম বসবে, নটের কন্ট্রাকশন ফর্ম, তারপর সাবজেক্ট, তারপর কি বাকি অংশ, তারপর কোয়েশ্চেন মার্ক। সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক বা কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে। আমরা সবসময় খেয়াল রাখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি শেষে একটা ইন্টারোগেটিভ সাইন থাকবে। ওকে, সো যেভাবে করব আমরা প্রথমে হচ্ছে টু বি ভার্বটাকে বসাবো, তারপর একটা নট বসাবো। নটটাকে এক্ষেত্রে শর্ট ফর্মে বসাবো, কন্ট্রাকশন ফর্ম নট, তারপর সাবজেক্ট বসাবো, তারপর বাকি অংশ বসাবো, দেন কোয়েশ্চেন মার্ক দিব। ওকে, এবার আমরা এক্সাম্পলে চলে যাই। আমরা হবে এখান থেকে, এখানে হবে কি অ্যাসার্টিভ, আর এখানে হবে কি ইন্টারোগেটিভ। সো অ্যাসার্টিভে ধরো এরকম লিখলাম, হি ইজ আ ব্রাইট স্টুডেন্ট। সে একজন মেধাবী ছাত্র। হি ইজ আ ব্রাইট স্টুডেন্ট। তাহলে এই যে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বটাকে নিয়ে আসবো ইজ, তারপর কি শর্ট ফর্ম বসাবো, তাহলে কি ইজন্ট, ইজন্ট, তারপর সাবজেক্ট বসাবো হি, ইজন্ট হি আ, যা বাকি অংশ, ইজন্ট হি আ ব্রাইট স্টুডেন্ট, দেন কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো ইজন্ট হি আ ব্রাইট স্টুডেন্ট, দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, সো এটা হচ্ছে কি অর্থের পরিবর্তন না করে। ঠিক আছে, এখানে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। তারপর নেগেটিভকে যখন আমরা করব, নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায় এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে। এবার রুল 2, ধরো নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে এটা লিখি, নেগেটিভের ক্ষেত্রে মানে নেগেটিভ থাকলে কি করতে হবে? ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে প্রথমে কি নট থাকলে নটটা উঠে যাবে, নট থাকলে কি নটটা উঠে যাবে, সব সেম, শুধুমাত্র নটটা উঠে যাবে। আর অক্সিলারি ভার্বটা আগে বসবে, তারপর বাকি অংশ প্লাস, মানে এরকম নট উঠে যাবে। হ্যাঁ, আর কি হবে, টু বি ভার্বটি প্রথমে বসবে, নটটা উঠে যাবে, এটা তাহলে এরকম হবে টু বি ভার্ব প্লাস কি সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক, সব সেম, শুধুমাত্র নটটা উঠে যাবে, এই যা পার্থক্য। ওকে, এবার এক্সাম্পল লিখি, she is
নট আ গুড সিঙ্গার, শি ইজ নট আ গুড সিঙ্গার। এটা হচ্ছে কিসে, এটা আছে নেগেটিভে, বা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বাট নেগেটিভ ফরম্যাটে আছে। ঠিক আছে, অ্যাসার্টিভই নেগেটিভে আছে। এটাকে আমরা অবশ্যই নেগেটিভ না ধরে অ্যাসার্টিভ ধরলেই পারি, কারণ এটা আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে এখানে করতেছি। এটা হচ্ছে এক্সাম্পল, আর এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা যখন কিসে নিব, ইন্টারোগেটিভে নিব, সেক্ষেত্রে কিভাবে করব, নট থাকলে নটটা কি উঠে যাবে, তাহলে ইজ, ভার্বটা প্রথমে আসবে ইজ, তারপর কি সাবজেক্ট ইজ শি, বাকি অংশ আ গুড সিঙ্গার, তারপর কোয়েশ্চেন মার্ক। ওকে, সো এই গেল রুল 2। এবার রুল 3 তে আসবো। অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে করতে হবে। রুল 3 ধরো লিখলাম এরকম, মানে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকলে, AUXILIARY, অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে কিভাবে করব, অক্সিলারি ভার্ব না থাকলে প্রথমে ডু অথবা ডাজ অথবা ডিড টেন্স অনুসারে। ঠিক আছে, ডু অথবা ডাজ অথবা ডিড বসবে টেন্স অনুসারে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস আর বাকি সব সেম, সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। ডু অথবা ডাজ অথবা ডিড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। এবার এক্সাম্পল লিখি। এক্সাম্পল ধরো অ্যাসার্টিভ এর এক্সাম্পল লিখি একটা। My father works at an office. ঠিক আছে, মাই ফাদার ওয়ার্কস অ্যাট অ্যান অফিস। তাহলে লিখলাম যে আমার বাবা কি করেন, একটা অফিসে চাকরি করেন, কাজ করেন। তাহলে যে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই ওয়ার্কসটা হচ্ছে মেইন ভার্ব, এখানে ওয়ার্কসটা কি মেইন ভার্ব। তাহলে এটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু অথবা ডাজ অথবা ডিড। এখন দেখো মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ডাজটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করব তখন কি লিখব, ডাজ, ডাজ মাই ফাদার হয়ে যাবে ইয়োর ফাদার, ডাজ ইয়োর ফাদার। এবার ওয়ার্কস ছিল, ওয়ার্কসটা হয়ে যাবে ওয়ার্ক, ডাজ ইয়োর ফাদার, কারণ ডাজ দিয়েই তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কাজ শেষ হয়ে গেছে। তাহলে ডাজ ইয়োর ফাদার ওয়ার্ক অ্যাট অ্যান অফিস কোয়েশ্চেন মার্ক। ওকে, এটাতে আমরা আরো কিছু আরেকটা এক্সাম্পল লিখবো, যেহেতু এই রুলসটা একটু ডিফিকাল্ট কম্পারেটিভলি, সেজন্য আমরা এটাকে আর একটা রুলস দিয়ে লিখব। ধরো লিখলাম দে প্লেড ফুটবল, অ্যাসার্টিভ লিখলাম কি, দে প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল। দেখো প্লেড কথাটা কিন্তু পাস্ট টেন্স, তার মানে আমরা ডিড বসাবো এখানে। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ করার সময় কিভাবে করব, প্রথমে ডিড দিব যেহেতু পাস্ট টেন্স, তাহলে ডিড, তারপর সাবজেক্ট ডিড দে, ডিড দে। এবার আমাকে খেয়াল করতে হবে
আমি যখন ডিড কথাটা বলেছি তখনই কিন্তু পাস্ট টেন্সের কাজ শেষ, সেজন্য আমরা কি করব, ডাবল পাস্ট। খেয়াল রাখতে হবে কখনো একটা সেন্টেন্সে ডাবল পাস্ট হয় না, ডাবল নেগেটিভ হয় না। তাহলে ডিড দে প্লে ফুটবল, ডিড দে প্লে ফুটবল, দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, ডিড দে প্লে ফুটবল এন্ড দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, এরপর আমরা পরবর্তী রুলসে চলে যাব। রুল 1 2 3 আমাদের শেষ, আমরা পরবর্তী রুলসের দিকে যাচ্ছি। হ্যাঁ, ট্রান্সফরমেশন এমন একটা ইস্যু যেটা কিনা তুমি ইংলিশের গ্রামার যখন শিখো তখন থেকেই দরকার হবে, যতদিন পর্যন্ত তুমি ব্যবহার করবে ততদিন তোমার কাজে আসবে। শুধুমাত্র তোমাদের এই পরীক্ষা পাশের জন্য না, এটা সারা জীবন, মানে যেটাকে আমি বলি জীবনের এক্সাম, জীবনের এক্সামে কাজে লাগবে সারা জীবন। ইভেন যখন তুমি কোথাও জব ইন্টারভিউ দিতে যাবে, চাকরির পরীক্ষা দিতে যাবে, তখনও দেখবা যে ট্রান্সফরমেশন আসছে। ওকে, সো আমরা যখন শিখবো ছোটবেলাতেই খুব ভালো করে শিখবো, তাতে পরবর্তী চ্যালেঞ্জটা আমরা নিতে পারি। এবার নেভার থাকলে কি হয় লিখবো, রুল 4। ওকে, দুইটা জিনিস, নেভার থাকলে হয়ে যাবে কি এভার, নেভারটা হয়ে যাবে কি এভার, আর নাথিং থাকলে হয়ে যাবে কি এনিথিং। তাহলে আমরা লিখি নেভার উইল বি ever, nothing will be what, anything. Okay, examples লিখি। আচ্ছা, প্রথমে আমরা এখানে লিখবো অ্যাসার্টিভ, এখানে লিখবো ইন্টারোগেটিভ। ঠিক আছে, সো আছে কি লিখতে পারি, আই নেভার কি রাইড in a bicycle. Okay, লিখলাম I never ride in a bicycle. আচ্ছা, রাইড ইন আ বাইসাইকেল আমি কখনো কি করি নাই, আমি কখনো বাইসাইকেলে আরোহণ করি নাই। তাহলে দেখো এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে এই যে আই নেভার রাইড, রাইড কথাটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে, ডু দিয়ে শুরু করব, ডু। আই নেভার হয়ে যাবে এভার, ডু আই এভার, বাকি অংশ যা আছে তাই থাকবে, রাইড ইন আ বাইসাইকেল কোয়েশ্চেন মার্ক। দেখো শুধুমাত্র নেভারের পরিবর্তে এভার হয়েছে, আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই তাই আমরা কি করব, ডু দিয়ে শুরু করব প্রেজেন্ট টেন্সের জন্য। আয়ের সাথে কি ডু হয়, আর হি শি ইট থাকলে ডাজ হতো। আরেকটা লিখি, ধরো এরকম, there was nothing to see. ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, মজার কিছু দেখো নাই, সেজন্য লিখলা যে there was nothing to see। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন কিভাবে হবে, কি এই যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তাহলে was subject, was there, nothing হয়ে যাবে anything, nothing will be anything, was there anything to see, then question mark. ওকে, সো আমরা শিখলাম নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে।
এবার এভরিবডি, এভরিওয়ান, অল এগুলোকে আমরা কিভাবে করব? এভরিবডি, এভরিওয়ান অর অল লিখলাম রুল 5। everybody or everyone or all, everybody, everyone, all এগুলোকে আমরা যখন চেঞ্জ করব কিভাবে করব? প্রথমে এদের পরিবর্তে হু বসে, হু এর পর ডু নট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট বসে, ঠিক আছে? হু প্লাস don't or doesn't or didn't প্লাস কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, V1 বসে। কি বসে? V1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ, তারপর কোশ্চেন মার্ক প্লাস V1 প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। ওকে, দেখো এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু হু বসে প্রথমে, তবে কি এগুলোর পরিবর্তে হু বসে, তারপর ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট বসে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। এবার এক্সাম্পলে যাই। অ্যাসার্টিভ, ধরো এরকম লিখলাম everybody wants to be happy, everybody wants to be happy এটাকে ইন্টারোগেটিভ করব। everybody wants to be happy এটাকে কি করব আমরা? ইন্টারোগেটিভ করব। তাহলে প্রথমে আমরা হু দিব, হু হু এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, হু দিব। এই যে ওয়ান্টস থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটার জন্য আমরা প্রেজেন্ট টেন্সের জন্য ডাজন্ট বসাবো, হু ডাজন্ট, হু ডাজন্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? ওয়ান্ট, হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, কোশ্চেন মার্ক। ঠিক আছে, মিলিয়ে দেখো। প্রথমে হু বসবে, তারপর ডু নট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট, তাহলে হু ডাজন্ট, তারপর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট, তারপর বাকি অংশ টু বি হ্যাপি, তারপর কোশ্চেন মার্ক। ওকে, এবার আমরা পরবর্তী রুলসটা করব। রুল 6, সেটা কি রকম দেখি? এগুলোর পর যদি নাউন থাকে, এভরির পর যদি কি নাউন থাকে, তাহলে কিভাবে করতে হবে? আগেটা শুধু এভরি ছিল, তাহলে এখানে আমরা লিখি এভরি প্লাস নাউন। সেক্ষেত্রে আমরা কি করব? এভরি প্লাস নাউন থাকলে সেটাকে আমরা কিভাবে করব? প্রথমে ইজ দেয়ার এনি হবে, প্রথমে আসবে কি? ইজ দেয়ার এনি প্লাস নাউন, প্রথমে বসবে ইজ দেয়ার এনি প্লাস কি বসবে? নাউনটা বসবে। ওকে, ইজ দেয়ার এনি, তারপর কি নাউন, তারপর বসবে হু ডাজন্ট, হু ডাজন্ট, হু ডাজন্ট, তারপর কি V1 প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। ওকে, সো আমরা দেখি তাহলে এভরি কথাটার পর যদি কোনো নাউন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে ইজ দেয়ার এনি বসাবো, তারপর পরবর্তী নাউনটা বসাবো,
দেন হু ডাজন্ট কথাটা বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। এবার আমরা একটা এক্সাম্পল লিখব, অ্যাসার্টিভের একটা এক্সাম্পল লিখি। এভরি মাদার loves her child, loves her child। ঠিক আছে, তাহলে প্রথমে ইজ দেয়ার এনি হবে, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপর নাউন মানে কি মাদার, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদারের পর কি হবে, হু ডাজন্ট, হু ডাজন্ট, তারপর লাভসটা লাভ হয়ে যাবে V1, তারপর বাকি অংশ সেম কোশ্চেন মার্ক। সো এভরি মাদার লাভস হার চাইল্ড যখন আমরা লিখবো তখন প্রথমে ইজ দেয়ার এনি দিয়ে শুরু করব, ইজ দেয়ার এনি, তারপর সাবজেক্ট ইজ দেয়ার এনি মাদার, এরপর হু ডাজন্ট, তবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ভার্ব ছিল কি লাভস, এটা প্রেজেন্ট ফর্ম লাভ, তারপর বাকি অংশ হার চাইল্ড এন্ড দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, আমরা এবার চলে যাব পরবর্তী রুলসে। ওকে, এবার যাচ্ছি আমরা রুল 7, নোবডি নান নো ওয়ান। রুল 7, নোবডি নান নো ওয়ান। ওকে, নোবডি নান নো ওয়ান, এগুলো থাকলে কিভাবে করতে হবে? প্রথমে এগুলো বই পড়তে হু বসে, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এগুলো বই পড়তে বসে হু প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। ওকে, নোবডি নান নো ওয়ান থাকলে এগুলো বই পড়তে হু বসে, তবে বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। আর এক্সাম্পল লিখি, অ্যাসার্টিভ লিখলাম নোবডি বিলিভস আ লায়ার, কি মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ বানাবো তাহলে কি হবে, শুধুমাত্র নোবডি, নো ওয়ান, নান এগুলো পড়তে হু বসাবে, তাহলে শুধুমাত্র হু, তার যা আছে সব সেম, হু বিলিভস আ লায়ার কোশ্চেন মার্ক। খুবই ইজি তাই না? তাহলে নোবডি নান নো ওয়ান থাকলে সেগুলো পড়তে হু বসাবো, তারপর বাকি অংশ বসাবো, তারপর কি কোয়েশ্চেন মার্ক দিব। আচ্ছা, দেয়ার ইজ নো কথাটা থাকলে রুল 8, ধরো দেয়ার ইজ নো, এই কথাটা থাকলে কিভাবে করব, দেয়ার ইজ নো, সেক্ষেত্রে হোয়াট অথবা হু,
তারপর বাকি অংশ, তারপর কি কোয়েশ্চেন মার্ক। হোয়াট অর হু প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। হোয়াট অথবা হু, বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। তাহলে এক্সাম্পলে যদি যাই, অ্যাসার্টিভ, there is no water in the pond, লিখলাম যে কি পুকুরটায় কোনো পানি নাই, there is no water in the pond, ঠিক আছে। তাহলে পার্সনের ক্ষেত্রে হবে হু, আর থিংয়ের ক্ষেত্রে হবে হোয়াট, ঠিক আছে। তাহলে there is no, এই কথাটার জন্য কি ইউজ করব আমরা, is there any দিতে পারি। এটাকে আমরা যখন করব আচ্ছা, এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব দুইভাবে করা যায়। একটা হচ্ছে there is no water in the pond, তাহলে ওয়াটার তো হচ্ছে থিং, তাহলে কি হোয়াট, তারপর যা আছে হোয়াট ইজ ইন দ্য পন্ড কোয়েশ্চেন মার্ক। এক্ষেত্রে আমরা হু অথবা হোয়াট প্লাস ভার্ব লিখতে পারি একটা, হ্যাঁ, হু অথবা হোয়াট প্লাস ভার্ব কথাটা লিখে নিই, তাহলে আরো স্পেসিফাই হবে। তাহলে হোয়াট ইজ ইন দ্য পন্ড অথবা ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য পন্ড, ওইভাবেও করা যায়। রুলস অনুসারে লিখলাম। আবার পার্সনের ক্ষেত্রে যদি এরকম হয়, there is no man, আরেকটা লিখি পার্সনের ক্ষেত্রে, there is no one happier than me, লিখলাম আমার চেয়ে কেউ সুখী না, there is no one happier than me। তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি হবে হু, ঠিক আছে, হু এর পর কি ভার্ব হু ইজ, বাকি অংশ হু ইজ হ্যাপিয়ার দেন কি ইউ কোয়েশ্চেন মার্ক। there is no one happier than me, who is happier than you, ওকে। এবার পরবর্তী রুলসে যাব, রোল 9, ঠিক আছে। ইট ইজ নো ইউজ কথাটা যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আচ্ছা এটা আমার মনে হয় একটু লেস ইম্পর্টেন্ট। তারপর আমরা যেহেতু আসছে রুলসটা একটু দেখে দিই, হ্যাঁ। ইট ইজ নো ইউজ এক্ষেত্রে আমরা কিভাবে করব, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ কথাটা আসলে সেক্ষেত্রে আমরা কি করব, ইট ইজ নো ইউজের পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই প্লাস V1 বসাবো, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে, ওয়াই প্লাস V1, তারপর বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক, বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক।
y প্লাস v1 প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক, ইট ইজ নো ইউজ। তাহলে এক্সাম্পল লিখবো আমরা। এক্সাম্পল হবে অ্যাসার্টিভ থেকে কি ইন্টারোগেটিভে, তাই না? ইট ইজ নো ইউজ মেমোরাইজিং আনসার ফর এনি এক্সামিনেশন। আচ্ছা আমি লিখলাম ইট ইজ নো ইউজ মেমোরাইজিং দ্য পোয়েম। ইট ইজ নো ইউজ memorizing the poem. আগেকার দিনে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা পুরো কবিতা মুখস্থ করে ফেলতাম, আর আজকাল এক্সামে, আমাদের সময় তো এক্সামে পোয়েম আসতো, কবিতা আসতো, কিন্তু এখন তো দেখা যায় যে এক্সামে পোয়েম আসে না। ঠিক আছে, স্টুডেন্টরাও কি করে না, কবিতা মুখস্থ করে না, পোয়েমটা মেমোরাইজ করে না। ওকে, তাহলে আমরা কিভাবে করব? ইট ইজ নো ইউজের পরিবর্তে লিখব ওয়াই। তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব ওয়াই ইট ইজ নো ইউজের জন্য, আর মেমোরাইজিং এটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে, তাহলে ওয়াই মেমোরাইজ বাকি অংশ, ওয়াই মেমোরাইজ দ্য পোয়েম। ঠিক আছে, ওয়াই মেমোরাইজ দ্য পোয়েম। তো শুনতে ব্যাকআপ লাগে, বাট এটাই রুলস। ওকে, সো আমরা প্রায় শেষের দিকে, এই রুলসগুলোর আমাদের হাতে আর একটা মাত্র রুলস আছে। ঠিক আছে, এই রুলসটা দিলেই শেষ হবে। সো আমরা একটু দেখি। ইট ডাজ নট ম্যাটার, রুল 10। আচ্ছা আমি এফাকে এগুলো মুছে দেই। It does not matter. It does not matter থাকলে কিভাবে করব? It does not matter এর পরিবর্তে what though বসবে। What though প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। ওকে, সো ইট ডাজ নট ম্যাটারের জন্য আমরা বসাবো হোয়াট দো প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। এবার আমরা এক্সাম্পলে যাই। অ্যাসার্টিভ। ওকে, it does not matter if we lose the game. It does not matter if we lose the game. আমরা যদি খেলায় হারি এটা কোনো ব্যাপার না, it does not matter if we lose the game। তাহলে it does not matter এর পরিবর্তে আমরা লিখব what though। কি লিখব? what though তবে বাকি অংশ if we lose the game, if we lose the game question mark। শেষ। সো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করার, চেঞ্জ করার নিয়মগুলো। ঠিক আছে, সো আমার কাজ শেষ, এখন তোমাদের কাজ শুরু। ঠিক আছে, আমার কাজ ছিল তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে বুঝিয়ে দেয়া। আমি আমার দিক থেকে শতভাগ চেষ্টা করেছি, আমি জানি না কতটা সফল হতে পেরেছি,
বাট আই ট্রাইড মাই বেস্ট টু মেক ইট ক্লিয়ার টু অল মাই স্টুডেন্টস। ইভেন ক্লাসের সবচেয়ে উইক স্টুডেন্টটাও যদি চেষ্টা করে, সেও যদি অনেস্টলি ট্রাই করে, তাহলে আমি আশা করি সে এখান থেকে উপকৃত হবে। ঠিক আছে, সো আমরা শেষ করলাম আমাদের আজকের ক্লাস। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।